প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা নবম অধ্যায়ের 11তম লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমি এই চ্যাপ্টারে কিছু ম্যাথের সলিউশন করব। আজকেই হচ্ছে আমাদের 9.4 এর সর্বশেষ লেকচার। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আমাদের প্রথম ম্যাথটি হচ্ছে, একটি শূন্য কূপের মধ্য দিয়ে একটি পাথরের টুকরো ছেড়ে দেওয়ার পর তা 19.9 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। টুকরাটি ছেড়ে দেওয়ার 2/35 সেকেন্ড পরে পাথরটি পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ নির্ণয় করো। একটা পাথর একটা বেগ নিয়ে কূপের তলদেশে পতিত হলো এবং সেখান থেকে উৎপন্ন শব্দ, মানে টুকরাটি ছেড়ে দেওয়ার পর 2/35 সেকেন্ড পর শব্দটা আমাদের পতনের শব্দ শোনা গেল, আর শব্দের বেগটা নির্ণয় করতে বলল। সাপোজ আমি ধরলাম যে এটা একটা কুয়া এবং এটার গভীরতা হচ্ছে h মিটার। এটা গভীরতা h মিটার এবং h মিটার গভীরতায় যখন আমি পাথরটা ছেড়ে দিলাম, h মিটার পড়তে তার পতন কাল হচ্ছে t1 সেকেন্ড এবং সেই t1 সেকেন্ডে 19.6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এবং এখান থেকে উৎপন্ন তলদেশে এটা স্পর্শ করার পর এখান থেকে উৎপন্ন শব্দ আমার কানে যেতে, মানে উত্থানকাল হচ্ছে t2 সেকেন্ড। তাহলে t1 হচ্ছে আমার পতনকাল হচ্ছে t1, উত্থানকাল হচ্ছে t2। তাহলে আমার বলছে যে টুকরাটি ছেড়ে দেওয়ার 2/35 সেকেন্ড পর শব্দটা শোনা গেল। তাহলে আমি বলতে পারি যে t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু 2/35। এটা আমি একটা সমীকরণ দিলাম। আর কুয়ার গভীরতা এটা দেওয়া নাই, ধরে নিলাম কুয়ার গভীরতা হচ্ছে h। কুয়ার গভীরতা হচ্ছে h এবং সে h উচ্চতা, সে কি বেগে পড়ছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে সে পতিত হচ্ছে। তাহলে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। এখান থেকে আমি h এর মান বের করতে পারি। এখানে আমার v এর মান দেওয়া আছে, v এর মান হচ্ছে 19.6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু h। তাহলে এখান থেকে আমার h এর মান আসবে 19.6 মিটার। তাহলে আমি কুয়ার গভীরতা জেনে গেলাম। তাহলে এই h উচ্চতা পতিত হতে পতনকাল হচ্ছে t1 সেকেন্ড। তাহলে সেখান থেকে আমি যদি t1 এর মান বের করতে চাই, মানে কত সেকেন্ড লাগে সেটা পতিত হইতে, তাহলে সেটা আমরা বের করতে পারি v ইজ ইকুয়াল টু u প্লাস gt। দেন এখানে আমার v হচ্ছে 19.6, u মানে স্থির অবস্থা থেকে যেহেতু পড়ছি u এর মান 0, g হচ্ছে 9.8 অ্যান্ড t মানে হচ্ছে এখানে t1, মানে পতনকাল t1। তাহলে t1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 19.6 বাই 9.8, দ্যাট মিনস এখান থেকে আসে 2 সেকেন্ড। তাহলে আমার পতনকাল পেয়ে গেলাম 2 সেকেন্ড। তাহলে আমার এখন উত্থানকাল বের করতে পারি। উত্থানকাল যেহেতু ধরছি t2 আর আমি জানি t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমি লিখতে পারি 1 নং হতে 2 প্লাস t2 2/35। তাহলে এখানে t2 ইজ ইকুয়াল টু আসবে 2/35 মাইনাস 2। তাহলে এটা আমি মাইনাস করলে পাই t2 এর মান। t2 এর মান তাহলে আসে 2/35 সেকেন্ড, মানে তাহলে উত্থানকাল হচ্ছে 2/35 সেকেন্ড। এখন উত্থানকাল মানে এখান দিয়ে যে এই সময়টাতে সে কি যাবে, এই যে পাথরের টুকরাটা আমার কুয়ার তলদেশে পড়বে, ওইখান থেকে উৎপন্ন যে শব্দটা হবে সেই শব্দটা আমার কানে পৌঁছাতে লাগে t2 সেকেন্ড, মানে উত্থানকাল t2 সেকেন্ড। তাহলে শব্দ যাচ্ছে, তাহলে শব্দের বেগটা আমাকে বের করতে বসে। আমরা জানি শব্দ সমবেগে চলে, তাহলে শব্দের বেগ আমি ধরে নিলাম v এবং শব্দ t2 সেকেন্ডে কত দূর উচ্চতা যাবে, h উচ্চতা যাবে। তাহলে
আমি এখান থেকে লিখতে পারি h ইজ ইকুয়াল টু vt2, তাহলে v ইজ ইকুয়াল টু h বাই t2। তাহলে h এর মান আমি পেয়েছি, h এর মান আমার এখানে বের করা আছে 19.6 মিটার, 19.6, অ্যান্ড t2 মান এখানে আমি পেয়েছি 2/35। দেন এটাকে ক্যালকুলেশন করলে আমি v এর মান পাবো, মানে 19.6 ইন্টু 35 ডিভাইডেড বাই 2, এটা আর এটা যদি কাটি তাহলে 9.8, 9.8কে 35 দিয়ে আমরা গুণ করে দেখি রেজাল্টটা কত আসে। তাহলে 9.8 ইন্টু 35, তাহলে আমার আসে 343 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। তাহলে কুয়ার গভীরতার ম্যাথগুলা এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই রিলেটেড তোমাদের বইতে আরও অনেক ম্যাথ রয়েছে, প্রায় 5 থেকে 6টা ম্যাথ রয়েছে। তোমরা সেম ফর্মুলায় এই ম্যাথগুলো সলিউশন করবে। লাস্ট ক্লাসে একটা দেখিয়ে দিয়েছি, আজকের ক্লাসে আরেকটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা আমাদের আজকের লেকচারের পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথ হচ্ছে √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেটের বৃহত্তম উচ্চতায় ফেটে গেল। মানে একটা রকেট এত বেগে উঠছে, মানে √2gy মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠার পর তার বৃহত্তম উচ্চতায় গিয়ে ফেটে গেল, এবং এর শব্দ 1/n সেকেন্ডের ব্যবধানে রকেটের যাত্রাস্থান ও এই মানে যে স্থান থেকে যাত্রাস্থান করছে ওইখান থেকে s মিটার আনুভূমিক দূরত্বে দুই স্থানে শোনা গেল। প্রমাণ করা হচ্ছে শব্দের বেগ যদি v হয়, v ইজ ইকুয়াল টু n √x² প্লাস y² মাইনাস y মিটার পার সেকেন্ড। সাপোজ ধরলাম এই একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা রকেট গেল, কি বেগে গেল? √2gy এই বেগে রকেটটা উঠতে শুরু করলো। মানে এটাকে যদি আমি v ধরি, v ইজ ইকুয়াল টু এত বেগে উঠলো। তার সর্বোচ্চ উচ্চতা মনে করো c থেকে, এই এসি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। এখানে গিয়ে রকেটটা ফেটে গেল। ফেটে যাওয়ার পর এখান থেকে উৎপন্ন শব্দটা এই বিন্দু এবং এ থেকে x মিটার দূরে বি বিন্দুতে, এই দুইটা বিন্দুতে শোনা গিয়েছে। মানে শব্দ একটা আসবে এসি পথে, সিএ পথে, আর একটা শব্দ আসবে সিবি পথে। এই যে দুইটা জায়গায় শব্দ শোনা গেছে, মনে করলাম সিএ পথে আসতে সময় লাগেছে t1 সেকেন্ড, আর সিবি পথে শব্দটাই আসতে সময় লেগেছে t2 সেকেন্ড। এই t1 এবং t2 সেকেন্ডের সময়ের ব্যবধান হচ্ছে 1/9 সেকেন্ড। মানে এই পথটা যেহেতু বড়, এই পথ দিয়ে শব্দটা আসতে আমার t2 সেকেন্ড লেগেছে, আর এখানে পথটা যেহেতু ছোট, এই পথ দিয়ে আসতে আমার সময় লেগেছে t1 সেকেন্ড। এই দুইটা সময়ের ব্যবধান হচ্ছে 1/9 সেকেন্ড। তাহলে আমাকে শব্দের বেগ এটা প্রমাণ করতে বলেছে। তাহলে রকেটটা কি বেগে উঠছে? √2gy, আর শব্দের বেগ আমার এখানে v বলে দিছে। সর্বোচ্চ উচ্চতায় রকেটের সর্বোচ্চ উচ্চতা চিত্র হচ্ছে এসি, এসি মানে হচ্ছে h ইজ ইকুয়াল টু আমরা জানি u²/2g। u মানে রকেটটা যে বেগে উঠতেছে, √2gy হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটাকে আমি স্কয়ার তোলার জন্য এখানে 2gy স্কয়ার এন্ড রুট কাটা গেল, নিচে 2g, তাহলে y। তাহলে এসির মান পেয়ে গেলাম আমি y। তাহলে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আবার y, এবি ইজ ইকুয়াল টু হচ্ছে x, আর এখানে আমার একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ এবিসি। তার ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি BC² ইজ ইকুয়াল টু AC² প্লাস AB²। তাহলে এসির মান হচ্ছে y², এবির মান হচ্ছে x²। তাহলে এখান থেকে আমি বিসি সমান লিখতে পারি √x² প্লাস y²। তাহলে সি বিন্দুতে এসে যেহেতু রকেটটা ফেটে গেল, সেই শব্দটা এসি পথে আসতে উৎপন্ন শব্দ এ ও
এই বিন্দুতে পৌঁছাতে ধরলাম যে t1 সেকেন্ড সময় লাগে এবং বি বিন্দুতে পৌঁছাতে t2 সেকেন্ড সময় লাগে। তাহলে এই শব্দটা এসি পথে আসতে যেহেতু t1 সময় লাগে, মানে সেই সময় সে ইউ দূরত্ব অতিক্রম করে, ওয়াই দূরত্ব অতিক্রম, এবং যেহেতু শব্দ সবসময় সমবেগে চলে, তাহলে শব্দের বেগ আমি ধরে নিলাম ভি। ভিটা এসি পথে আসতে সময় নেবে ভি t1। তাহলে এসি সমান আমি পেয়েছি ওয়াই ভি t1। এখান থেকে আমি t1 সমান লিখতে পারি ওয়াই বাই ভি। আরেকটা ওই শব্দটাই আবার বিসি পথে আসতে সময় নিচ্ছে t2 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি আরেকটা বিসি ইজ ইকুয়াল টু ভি t2, অ্যান্ড বিসির মান আমি এখানে বের করে রেখেছি √(x² + y² ইজ ইকুয়াল টু ভি t2। তাহলে t2 ইজ ইকুয়াল টু হচ্ছে √(x² + y² বাই ভি। তাহলে প্রশ্ন মতে এই দুইটা শব্দ শোনার ব্যবধান হচ্ছে কত? 1/n। এখানে আমার বলা আছে 1/n সেকেন্ডের ব্যবধানে দুইটা স্থানে শব্দ শোনা গিয়েছে। তাহলে আমি বলতে পারি t2 - t1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/n। এখন আমি এখানে t2 মান পেয়েছি, সেটা আমি এখানে বসিয়ে দেব √(x² + y² ডিভাইডেড বাই ভি, আর t1 এর মান হচ্ছে y বাই ভি ইজ ইকুয়াল টু 1/n। এখান থেকে আমার 1/v কমন নিলাম, তাহলে থাকে √(x² + y² মাইনাস y ইজ ইকুয়াল টু 1/n। তাহলে এখান থেকে যদি আমি ভি এর মান বের করতে চাই, তাহলে v ইজ ইকুয়াল টু n √(x² + y² মাইনাস y। দিস ইজ দ্য প্রুভড। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে যে শব্দের বেগ কত হবে, এবং আমি সেই শব্দের বেগটা এত মিটার/সেকেন্ড প্রমাণ করে দিয়েছি। এই ম্যাথটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা আজকের লেকচারের সর্বশেষ ম্যাথে চলে আসি। আমাদের সর্বশেষ ম্যাথ হচ্ছে একটি বস্তু 196 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। অপর একটি বস্তু এর 6 সেকেন্ড পরে একই স্থান থেকে একই দিকে নিক্ষেপ করলে এরা পরস্পর প্রথম বস্তুটি বৃহত্তম উচ্চতায় মিলিত হয়। দ্বিতীয় বস্তুটির নিক্ষেপণ বেগ কত? তা এটা যদি আমি সলিউশন করতে যাই, ফার্স্টে আমাকে খেয়াল করতে হবে যে প্রথম একটা বস্তুকে আমি একটা বেগে নিক্ষেপ করলাম এই বিন্দু থেকে 196 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করার পর তার সর্বোচ্চ উচ্চতা বিতে যায়। এই বিতে দ্বিতীয় যে 6 সেকেন্ড পর এটা নিক্ষেপের, এই বিন্দু থেকে একটা প্রথম বস্তুকে নিক্ষেপের 6 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটা বি বিন্দুতে গিয়ে মিলিত হয়। এখন কি বেগে নিক্ষেপ করলে এই বি বিন্দুতে গিয়ে তারা পরস্পর মিলিত হবে সেটা বের করতে হবে। তাহলে আগে আমার প্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতাটা বের করি। প্রথম বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা h is equal to u²/2g। u² means 196 whole square by 2 into 9.8। তো এটা করে দেখি আমাদের কত আসে। 196 square divided by 19.6। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 1960 মিটার। এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। তো প্রথম বস্তুটাকে নিক্ষেপের 6 সেকেন্ড পর আমি সেকেন্ড বস্তুকে নিক্ষেপ করছি। আমি আগে চিন্তা করি যে প্রথম বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগে। তাহলে দ্বিতীয় বস্তুটির সর্বোচ্চ উচ্চতার গমনকালকে যদি আমি t1 ধরি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার গমন কাল
সাপোজ আমি ধরলাম T1 ইজ ইকুয়াল টু হচ্ছে U/G, U ইজ ইকুয়াল 196 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 196 ডিভাইডেড বাই 9.8, তাহলে আসে আমার 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে প্রথমটার নিক্ষেপের বলছে 6 সেকেন্ড পর দ্বিতীয়টাকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দ্বিতীয়টার এবি উচ্চতা যেতে কত সময় লাগবে সেটা বের করি। তাহলে দ্বিতীয় বস্তুটির এইচ উচ্চতায় যেতে সময় লাগে, যেহেতু প্রথম বস্তু 20 সেকেন্ড লাগছে, তার 6 সেকেন্ড পর আমি দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করছি, তাহলে দ্বিতীয় বস্তুটার এই টোটাল উচ্চতাটা মানে এই 1960 মিটার যেতে সময় লাগবে 6 সেকেন্ড কম সময় লাগবে। তাহলে কত সেকেন্ড লাগবে? 14 সেকেন্ড। 14 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 19.60 মিটার, মানে 1960 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে দ্বিতীয় বস্তুটির নিক্ষেপণ বেগকে আমি ধরলাম, দ্বিতীয় বস্তুটির নিক্ষেপণ বেগ যেহেতু আমার দেওয়া নাই, সেই নিক্ষেপণ বেগকে ধরলাম U1। এই U1 বেগে 14 সেকেন্ডে সে 1960 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে H ইজ ইকুয়াল টু U1T মাইনাস হাফ GT²। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, খাড়া উপরে নিক্ষেপ করলে অভিকর্ষ স্তর নেগেটিভ হয়। তাহলে H ইজ ইকুয়াল টু 1960, U1 দেওয়া নাই, T ইজ ইকুয়াল 14 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 14 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 1960 14 U1 মাইনাস এটাকে যদি আমি ক্যালকুলেট করি 14 স্কোয়ার প্লাস 9.8 ইন্টু 0.5 ইজ ইকুয়াল 960.4। তাহলে 14 U1 ইজ ইকুয়াল, এটা এখন যোগ করে দিই, এটা বামে গেলে যোগ হয়ে যাবে, যোগ হলে 1960 যদি যোগ করি তাহলে আমার এখানে আসে 2920.4। তাই এখান থেকে U1 সমান আমি লিখতে পারি, এটাকে আমি 14 দিয়ে ভাগ করে দিই, ভাগ 14, তাহলে আমার আসে 208.6 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুটির নিক্ষেপণ বেগ হচ্ছে 208.6 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই চ্যাপ্টারের মোটামুটি যতগুলো গুরুত্বপূর্ণ সমস্যা আছে সবগুলো সমাধান করে দিয়েছি। এখন তোমরা এই লেকচারগুলো 9.4 এর প্রত্যেকটা লেকচার ভালোভাবে ফলো করবে এবং সেই অনুপাতে বাসায় নিজেরা চর্চা করবে। আর যে জায়গায় তোমরা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অথবা ক্লাসটা বারবার রিপিট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।